আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জেএনজি ক্লাসরুম। আমি নাসির তামজিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আপনাদের সাথে একটা লম্বা ক্লাস করব। লম্বা না, ছোটখাটো ক্লাসই হবে। সেটা হচ্ছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র এইচএসসির কোশ্চেন সলভিং ক্লাস। ক্লাস শুরুর আগে আপনারা কার সাথে ক্লাস করছেন সেই সম্পর্কে একটু ক্লিয়ারিটির প্রয়োজন আছে। সুতরাং আমি আমার পরিচয়টা খুব ছোট্ট করে একটু দিয়ে নিচ্ছি। আমি নাসির তামজিদ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মাস্টার্স কমপ্লিট করছি এবং এর আগে অনার্স করেছি অবশ্যই। আর আপনাদের সাথে শিক্ষকতা, বিভিন্ন ধরনের গল্প এবং অনলাইন জগতে ছোট্ট ছোট্ট একটু বিচরণ তো আমার আছেই। সো সেই ক্ষেত্রে আমি শুরু করতে চাচ্ছি আমাদের আজকের ক্লাসটা। খুব বেশি লম্বা ইন্ট্রোডাকশন আমি দিতেও চাচ্ছি না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। কিন্তু আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই, সেটি হচ্ছে আমরা যখন কোশ্চেন সলভিং ক্লাসটা করব তখন আমি যেই কোশ্চেন সলভ করছি সেটা আমি সলভ করার আগেই যেন আপনি সলভ করার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আপনি আপনার নোটপ্যাড হিসেবে আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেটাকে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার সামনে একটা নোটবুক, খাতা, কলম, পেন্সিল এনিথিং নিয়ে বসতেও পারেন। আপনার ইচ্ছা, আপনি চাইলে আপনার যে কোনোভাবে আপনার মতো করে কোশ্চেন্সটা সলভ করে নিতে পারেন। কিন্তু আমি সলভ করার আগে যেন আপনি সলভ করেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। এনিওয়ে, আমরা একটু ক্লাসের মধ্যে চলে যাই এবং দেখি যে আমাদের আসলে এখানে কি আছে। এনিওয়ে, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ইউ অল টু দি জেএনজি ক্লাসরুম। এখানে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় অনেক ধরনের ক্লাস তো অবশ্যই করব, আর পাশাপাশি ইংরেজির বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আমি নাসির তামজিদ আপনাদের সাথেই থাকবো। সো আমি একটু সামনের দিকে আগাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পত্র যে প্রশ্নটা ছিল এসএসসির, সেই পত্রের যে পরীক্ষাটা সেটা আমরা আসলে কিভাবে দিব। আমাদের আজকের কোশ্চেন সলভিংয়ের প্রধান লক্ষ্য কিন্তু আসলে কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা না, পরীক্ষা কিভাবে দিতে হয়, পরীক্ষা কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে পরীক্ষার হলে পরীক্ষা শুরু করলে একটা ঠান্ডা মাথায় পরীক্ষা শেষ করে বের হয়ে আসা যায় উইথ কনফিডেন্স, সেই সংক্রান্ত আলোচনাটা আমাদের আজকের মুখ্য বিষয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কোশ্চেন সলভ আমরা অবশ্যই করব, কিন্তু সাইড বাই সাইড এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শিখব যেগুলো আমাদেরকে একেবারে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিবে যে পরীক্ষার হলে আমার কেমন ফিল হয়। প্রথম কথা, যে ইংরেজি পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষার তুলনায় অনেকাংশে সহজ। সহজ হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে ইংরেজি কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এবং একটা ভাষা যখন আমরা আসলে মূল্যায়ন করি তখন চারটা স্কিলকে আমরা আসলে ফোকাসে রাখি। তার মধ্যে প্রথমে হচ্ছে রিডিং, তারপরে আসে রাইটিং, তারপর আসে স্পিকিং এবং লাস্টে লিসেনিং। তো এই চারটা বেসিককে যখন আমরা আসলে মূল্যায়ন করি তখন একটা ভাষাকে আমরা আসলে জাজ করতে পারি, ভাষার পরীক্ষাটা আমরা আসলে নিতে পারি। তো আমাদের ক্ষেত্রে আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেখানে আমাদের কিন্তু ইংরেজি প্রথম পত্র বলেন অথবা দ্বিতীয় পত্র, আমাদের স্পিকিং এবং লিসেনিং টেস্টটা বাদে রিডিং এবং রাইটিং টেস্টটা নেওয়া হয়। এবং খুবই ইন্টারেস্টিংভাবে রিডিং এবং রাইটিং পার্টের ভেতরেই স্পিকিং এবং লিসেনিং পার্টটাকে ইন্টিগ্রেট করা হয়েছে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল করি না। সো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষা আসলে মেইনলি দুই ভাগে বিভক্ত, কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। সো সবার শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিডিং টেস্ট। এটা হচ্ছে পার্ট 1, এটাতে 50 মার্ক আছে এবং বাদ বাকি মার্কটা আছে হচ্ছে আমাদের রাইটিং পার্টে। আমরা শুরুতে আগে মাথায় রাখতে হবে যে রিডিং পার্টে আমরা সাধারণত যেটা করি, প্যাসেজটাকে রিড না করেই অর্থাৎ না পড়েই আমরা কোশ্চেন সলভিংয়ের দিকে চলে যাই। কোশ্চেন হাতে পাওয়ার পরে আমরা অনেক সময় প্যারাগ্রাফ কোনটা আসছে, কম্পোজিশন কোনটা আসছে, রাইটিং পার্টের দিকে বেশি ফোকাস করি। সেটা করা যাবে না। দুইটা পার্টের মধ্যে রিডিং যেহেতু আগে আছে, আমাদেরকে রিডিং থেকে সলভ করতে হবে। আপনার প্যারাগ্রাফটা কমন আসতেও পারে, কম্পোজিশনটা কমন আসতেও পারে, অথবা কমন নাও আসতে পারে। আপনি যদি পরীক্ষার হলে প্রথমেই শেষ পৃষ্ঠা বের করে দেখে নেন কমন এসেছে কি না এসেছে, যদি কমন না আসে তাহলে কিন্তু বাদবাকি পরীক্ষাটা আপনার ব্রেনের মধ্যে একটা টেনশন ফিল হবে, কি করব, কি লিখবো না লিখবো। অথচ ওই পার্টটা কিন্তু অটোমেটিক্যালি পরে ভাবার কথা। রিডিংটা যখন আপনি অটোমেটিক্যালি ভালোভাবে শেষ করবেন, আপনার রাইটিং পার্টটা ঠিক সেভাবেই আসলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং রাইটিং পার্টে আগেই ফোকাস করা যাবে না, আমাদের ফোকাস করতে হবে প্রথমে রিডিং পার্টের রিড প্যাসেজটায়। সুতরাং আমরা প্যাসেজটাকে আগে একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আমরা একটু খেয়াল করি যেখানে কি আছে। আমরা দেখব যে আমাদের বই থেকে কিন্তু আসলে প্যাসেজটা এসে থাকে। এইখানে যে প্যাসেজটা দেওয়া আছে এটা হচ্ছে মেডে নিয়ে একটা প্যাসেজ আছে, অবশ্যই আপনারা আপনাদের টেক্সট বুকে অবশ্যই পড়েছেন খুব সুন্দরভাবে। লেসন কত আমার এখন ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু আপনারা যদি একটু লেসনটা বের করে দেখেন আমার মনে হয় যে সম্ভবত ইউনিট 3-তে এই লেখাটা আছে, যেখানে মে ডে নিয়ে কথা বলা আছে। ঠিক সেম প্যাসেজটাই কিন্তু এইখানে দেওয়া আছে। আমি যদি একটু আপনাদের সাথে আরেক দফা পড়ে ফেলি তাহলে আমাদের জন্য বাদ বাকি 1 এবং 2 নাম্বার যে কোশ্চেনটা আছে
এই যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2 আমাদেরকে সলভ করতে বলা হয়েছে, সেটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো লেটস বিগিন। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate। একটু দেখতে হবে এই যে কঠিন কঠিন শব্দগুলো আছে, এইগুলো কিন্তু যখন আপনারা এসএসসি পরীক্ষার আগেই প্রস্তুতি নিচ্ছেন সারাটা বছর জুড়ে, তখন এই শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম অর্থ দেখে রাখতে হবে, ঠিক আছে? কমেমোরেট অর্থ হচ্ছে শ্রদ্ধা ভরে স্মরণ করা, মনে রাখা, টু রিমেম্বার সামথিং উইথ অনার অ্যান্ড ডিগনিটি। সো এটা হচ্ছে আমার কমেমোরেট শব্দের অর্থ দাঁড়ায়। এরকমভাবে আপনারা যখনই যেই প্যাসেজ পড়বেন, অবশ্যই কঠিন কঠিন যে শব্দ, অপরিচিত যে শব্দ, সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম এবং সেই শব্দটার অর্থ আসলে কিভাবে দাঁড়ায়, কনটেক্সচুয়ালাইজ কিভাবে হয়, এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নেবেন, তাহলে পরীক্ষার হলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমরা অটোমেটিক্যালি শিওর হয়ে যাব যে আমার যদি প্যাসেজ আকারে মে ডে কোনোদিন পরীক্ষায় আসে, তাহলে এই কঠিন শব্দটা অবশ্যই আমার সিনোনিম অ্যান্টোনিম অর্থ এগুলো জানতে চাবে আমার কাছে। সো আমাদেরকে কিন্তু পড়তে পড়তে এগুলো মাথায় রাখতে হবে। আমরা সামনে আগাই। Commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour working day. It is public holiday in almost all countries of the world. এই গেল হচ্ছে আমাদের প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টে কি বলছে? দ্বিতীয় পার্টে বলছে যে সিন্স দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দি 18th and 19th century in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. তার মানে 8 ঘন্টার দাবিতে আসলে মেয়েদের যে আন্দোলন, সে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কিন্তু আসলে কাজ করতো কতক্ষণ? 14 অথবা তারও বেশি সময় ধরে। On May 1 in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. এটা একটু মাথায় রাখতে হবে, 8 ঘন্টা কাজের দাবিতে, 8 ঘন্টা কার্য দিবসের দাবিতে তারা কিন্তু আসলে আন্দোলন করেছিল, স্ট্রাইক করেছিল। এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, স্ট্রাইক করেছিল। 2 days later, a worker rally was held near the McCormick Harvest Machine Company and about 6,000 workers joined it. মানে 2 দিন পরে, এই দাবি তোলার 2 দিন পরে ওয়ার্কারদের একটা র্যালি, একটা মিছিল বের হয়েছিল। কোথায়? ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির বাইরে, এবং 6,000 শ্রমিক সেটাতে যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দি লেবার লিডার্স, মানে লেবারদের যে লিডার ছিল তারা কিন্তু এই র্যালিটাকে, এই মিছিলটাকে আহ্বায়ক বা আহ্বান করেছিল, অ্যাড্রেস করেছিল, ডেকেছিল, ঠিক আছে? এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ এইগুলো নিয়েই প্রশ্ন হবে পরবর্তীতে। আমরা একটু সামনের দিকে যাব। এখানে বলছে দে আর্জড দি ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা মানে যে শ্রমিকরা আছে তাদেরকে একসাথে হওয়ার জন্য আহ্বান করেছিলেন। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন, মানে হাল ছেড়ে দেওয়ার জন্য, মানে তারা যেন হাল না ছেড়ে দেয়। গিভ ইন টু দেয়ার বসেস, তারা যেন আত্মসমর্পণ না করে তাদের বসদের কাছে, হাল ছেড়ে না দেয়। At one point of the rally, মিছিলের এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place. The strikers went down to the street to bring them back. কিছু মানুষ মিছিলের এক পর্যায়ে মিছিল ছেড়ে চলে যাচ্ছিল, মিটিং থেকে চলে যাচ্ছিল, তো কিছু স্ট্রাইকার, কিছু আন্দোলনকারী তারা আবার রাস্তায় নেমে এসেছিল ওই যারা চলে যাচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য, ব্রিং দেম ব্যাক। এই সময় কি হয়? সাডেনলি about 200 policemen attacked them with ক্লাবস অ্যান্ড রিভলভার্স। আপনারা জানেন ক্লাব মানে কি? পুলিশের হাতে যে একটা সেফটি, অনেক হার্ড গ্লাস প্লাস্টিকের একটা ঢাল থাকে, সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড রিভলভার্স, বুঝতেই পারছেন, পিস্তলের কথা বলা হচ্ছে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, একজন আন্দোলনকারী অর্থাৎ একজন শ্রমিক ওয়ার্কার ওই সময় মারা গিয়েছিল। 5 or 6 others were seriously wounded and many others were injured. কেউ কেউ মানে এই 5 থেকে 6 জনের মধ্যে কেউ কেউ অনেক গুরুতরভাবে আহত হয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিলেন, এবং অনেকে ইনজুর্ড হয়েছিলেন, ঠিক আছে? The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. তার মানে এই যে May 1
মানে মে মাসের 1 তারিখ 1886 সাল, 1886 সালের মে মাসের 1 তারিখ যে ঘটনাগুলো ঘটেছিল, যে ইভেন্টগুলো ঘটেছিল, এতক্ষণ পর্যন্ত আমরা যে ইভেন্টগুলো সম্পর্কে জানলাম, এই ইভেন্টগুলো আসলে কেন আমাদেরকে কি মনে করিয়ে দেয়? আমাদেরকে মনে করিয়ে দেয় যে ওয়ার্কার্স বা শ্রমিকেরা উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ। তারা নিষ্পেষিত হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা উঠে দাঁড়াবে অ্যান্ড আওয়াজ তুলবে, স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স অর বেটার ওয়ার্কিং কন্ডিশন, যেটা আমাদের এখানে বলা আছে। বেটার পে, ন্যায্য মানে ভালো মূল্য, কাজের যে বেতন সেটার কথা এখানে বলা হচ্ছে, অ্যান্ড বেটার লাইফস, এবং ভালো জীবন। সুতরাং মে আমাদেরকে কি মনে করিয়ে দেয়? মে দিবস আমাদেরকে মনে করিয়ে দেয়, বা 1886 সালে মে দিবস আমাদেরকে মনে করিয়ে দেয় যে শ্রমিকেরা ততক্ষণ পর্যন্ত নিষ্পেষিত নিপীড়িত হবে যতক্ষণ না পর্যন্ত তারা একত্রিত হয় এবং আওয়াজ তোলে নিজের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়ার জন্য, নিজের ভালো জীবনের জন্য, এবং একই সাথে নিজের ভালো ওয়ার্কিং কন্ডিশনের জন্য। এই গেল হচ্ছে আমাদের প্যাসেজের অবস্থা। আমরা প্যাসেজটাকে মোটামুটি পড়ে ফেলছি, প্যাসেজটা আমরা বুঝে ফেলছি। আমরা এখন চলে যাব হচ্ছে কোশ্চেন সলভিংয়ে। মনে রাখতে হবে ইংরেজি পরীক্ষা, আমার হাতে অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম আছে, প্রচুর সময় আছে, তাড়াহুড়ো করা যাবে না। আগেই কোশ্চেন পড়ে আমি তারপরে প্যাসেজের মধ্যে খুঁজবো যে এই লাইনটা কোথায় আছে। নেভার এভার ডু দ্যাট প্লিজ। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমাদেরকে প্যাসেজটা আগে পড়তে হবে, পড়া থাকলেও পড়তে হবে, তারপরে আমরা অ্যান্সারে আসবো। না হলে আমার কিন্তু ভুল করার চান্স অনেক অনেক বেশি। এবং কেউ যদি মনে করে যে প্যাসেজ পড়তে আমার সময় যাচ্ছে, আমি কোশ্চেন সলভ করবো, কোশ্চেনটা আগে পড়ে ফেলি, তারপরে কোশ্চেনে কী আছে প্যাসেজের মধ্যে খুঁজবো, বিলিভ মি ওইটা আরও বেশি টাইম কনজিউমিং। সুতরাং টাইমটা ওইটাতে যেহেতু বেশি লাগতেছে এবং একই সাথে ভুল হওয়ার চান্সও বেশি হচ্ছে, তাহলে আমি কেন আমার প্যাসেজটা না পড়ে কোশ্চেনের দিকে যাব? আমার প্রথম কাজ হবে প্যাসেজটা পড়া, বারবার করে বলছি। চলো আমরা কোশ্চেনটা সলভ করি। চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভস। বলছে যে এখানে আমাদেরকে 4টা অপশনের ভিতরে কোনটা ঠিক সেটাকে খুঁজে বের করতে হবে। 7টা প্রশ্ন আছে। কোশ্চেন 1 হচ্ছে ওয়্যার ইজ মে ডে অবজার্ভড টুডে। একটু বুঝতে হবে যে 1886 সালে মে ডে কোথায় কবে হয়েছিল সেই প্রশ্নটা এখানে জানতে চাওয়া হয়নি। এখানে জানতে চাওয়া হয়েছে যে বর্তমান সময়ে আজকের দিনে মে ডে কোথায় কোথায় পালন করা হয়। শুধু কি এশিয়াতে, শুধু ইউরোপে, শুধু ইউএসএতে, নাকি আসলে সারা বিশ্বে? আমরা কিন্তু শুরুতেই প্যাসেজ যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে বর্তমান সময়ে সারা বিশ্বেই আসলে মে ডে পালন করা হয়। ঠিক আছে, শুধুমাত্র এশিয়া, ইউরোপ কিংবা ইউএসএতে না, সারা বিশ্বেই মে ডে পালন করা হয়। আমরা চলে যাচ্ছি সামনের প্রশ্নে। এখানে বলছে দ্য পুলিশম্যান অ্যাটাকড দি স্ট্রাইকার্স অন কোন দিন? এখন মাথায় রাখতে হবে যে যেই দিন আসলে প্রথম দাবি তোলা হয়েছিল তার 3 দিন, মানে 3 নাম্বার দিন, অর্থাৎ 2 দিন পর। আমরা বলেছিলাম না যে মিছিল মিটিং চলছে, দাবি চলছে, কিন্তু তার 2 দিন পরে একটা 6000 জনের র্যালি তৈরি হয়। সেই র্যালির মিটিং থেকে কিছু মানুষ ছেড়ে চলে আসে, ওয়ার্কাররা আবার তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমে পড়ে, সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়। মনে আছে? একজন ইনস্ট্যান্টলি মারা যায়, 5-6 জন গুরুতর আহত হয়। সেটা কিন্তু ছিল মে ডে, অর্থাৎ পহেলা মের 2 দিন পর। সুতরাং আমাদের অ্যান্সারটা কি হবে? পহেলা মে, মে 2, মে 3। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মে 3, 1886। আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এখানে কি বলছে? হু ফলোড দি কল অফ ট্রেড ইউনিয়নস। কারা আসলে ট্রেড ইউনিয়নের ডাক ফলো করেছিল? একটু মনে রাখতে হবে, আমরা কিন্তু যেই প্যাসেজটা এইমাত্র পড়লাম সেটা কিন্তু ফার্মারদের নিয়ে ছিল না, সেটা কিন্তু আমাদের মানে ওয়ার্কার্সদের নিয়ে ছিল, স্ট্রাইকারদের নিয়ে ছিল, ওনারদেরকে নিয়েও ছিল না। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি যে প্যাসেজটা পড়লাম সেটা পড়ার পরে আমার মধ্যে তো কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কারা ট্রেড ইউনিয়নের কথা শুনছে, ওয়ার্কাররা শুনছে নাকি স্ট্রাইকাররা শুনছে? কারণ হচ্ছে আলটিমেটলি ওয়ার্কাররা যখন স্ট্রাইক করছে তারা তো আসলে স্ট্রাইকার হয়ে উঠছে। তাহলে কাকে আমি আনসার হিসেবে নিব? ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু কিছু কোশ্চেন এরকম ট্রিকি হবে, একটু মিলাই দেখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে সব ছাত্রই কিন্তু প্রথম হয় না। প্রথম যে হয় সেও ছাত্র, কিন্তু সব ছাত্রই কি প্রথম হয়? না। একই রকমভাবে সব ওয়ার্কারই স্ট্রাইকার না, যে স্ট্রাইক করে সে ওয়ার্কার। আমি আরেকটু ব্যাখ্যা করি। যেই ছেলেটা প্রথম হচ্ছে সে আগে ছাত্র ছিল, তারপরে প্রথম ছাত্র হয়েছে,
কিভাবে? পড়াশোনার মাধ্যমে। তাহলে এই ট্রেড ইউনিয়নের কথা যারা শুনছে তারা কিন্তু আসলে স্ট্রাইকার, প্রথম ছাত্রের মতো। তারা ওয়ার্কার ঠিক, কিন্তু যখনই তারা প্রথম ছাত্রের মতো পড়াশোনা করে প্রথম ছাত্র হয়, স্ট্রাইকাররা স্ট্রাইক করে স্ট্রাইকার হয়েছে। ওয়ার্কার ছিল, কিন্তু সব ওয়ার্কার আসলে ট্রেড ইউনিয়নের কথা শুনে নাই। যারা শুনছে তাদেরকে আমরা আসলে ওয়ার্কার বলবো না, বলবো স্ট্রাইকার। হতেও পারে এমন অনেক ওয়ার্কার ছিল যারা মালিক পক্ষের কথা শুনছে, থাকতেও পারে, আমরা তো সেই গল্পটা এখানে পড়ি নেই। সুতরাং আমাদের গল্পটা কেমন হবে? আমাদের গল্পটা হবে হচ্ছে যারা ট্রেড ইউনিয়নের কথা শুনছে, যেহেতু তারা স্ট্রাইক করছে, সুতরাং তারা ছিল স্ট্রাইকার, ওয়ার্কার না। আমার মনে হয় একটু কমপ্লেক্স লাগছে বুঝতে, কিন্তু যদি একবার একটু মনোযোগ দিয়ে বোঝা যেতে পারে তাহলে বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যাবে। এত বেশি কমপ্লেক্স কিছু না, রাইট? থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা একটু সামনের দিকে আগাই। কি আছে? হু ইউজ দি ক্লাবস অ্যান্ড রিভলভার্স? অবশ্যই কাদের কাছে আসলে ক্লাবস অ্যান্ড রিভলভার্স ছিল? পুলিশম্যান, স্ট্রাইকারদের কাছে ছিল না, ওয়ার্কার্সদের কাছে ছিল না, ওনার্স অফ দি ফ্যাক্টরিজ তো এখানে উপস্থিতিই ছিল না। তাহলে কার কাছে ছিল? অবশ্যই পুলিশম্যানের কাছে ছিল। খুবই সহজ একটা অ্যান্সার, এর থেকে সহজ তো আর কিছু হয় না। সামনের দিকে আগাবো। এখানে বলছে মে ডে ইভেন্টস অকার্ড ইন কত সেঞ্চুরি? কোন সেঞ্চুরিতে আসলে মে ডে ইভেন্টটা হয়েছে? আমরা যদি দেখি আমাদের সাল ছিল হচ্ছে 1886। প্রথম কথা, প্যাসেজে কিন্তু কোন সেঞ্চুরি সেটা বলা নাই, বলা আছে সাল। আচ্ছা, 1886 সাল কোন সেঞ্চুরি হতে পারে? একটা জিনিস মাথায় রাখতে হবে, সেঞ্চুরি সবসময় এই যে এই দ্বিতীয় সংখ্যার +1 হয়, ঠিক আছে? অর্থাৎ 1886 দ্বিতীয় সংখ্যাকে 8 +1 করলে কি হবে? এখানে হবে হচ্ছে 9, তাহলে এখানে 19 শতক হয়ে যাবে। বুঝতে পারছি কি বিষয়টা? বুঝি নাই না? ধরো আমার আমার জন্ম না, ধরো তোমার জন্ম 2007 সালে, কথার কথা আমি ধরলাম তোমার জন্ম 2007 সালে। তাহলে তোমার জন্ম কোন শতাব্দীতে, কোন সেঞ্চুরিতে? তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে প্রথম ডিজিট আছে, দ্বিতীয় ডিজিটের সাথে +1 অ্যাড করবা, তাহলে কি হইলো? ইজ ইকুয়াল করলে 2 1 21 দাঁড়াইলো, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, তাহলে এটা কি হইলো? 21 শতক, 21st সেঞ্চুরি। তাহলে 1886 সাল কোন সেঞ্চুরি? অবশ্যই 19 সেঞ্চুরি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাইলে আমার যদি সাল হইতো, কথার কথা 1129, ধরো 1129 সাল, 1129 সাল কত শতাব্দী হবে? অবশ্যই +1 অ্যাড করলে 1 2, অর্থাৎ 12 শতাব্দী হবে। আমি আশা করি যে বুঝাতে পারছি। আপনারা এনাফ সিনিয়র হয়ে গেছেন, আপনারা এখন অনেক বুঝদার হয়েছেন, বড় হয়েছেন, আমি না বললেও বুঝতে পারতেন। কিন্তু আসলে আপনাদের সাথে এমন অনেকেই ক্লাস করে যারা অনেক সময় হিমশিম খায়, তাদের ক্ষেত্রে আমার একেবারে ঢেলে ভেঙে বুঝায় আমাকে এক্সপ্লেন করতে হয়। আমার মনে হয় যে আপনারা ধৈর্য দিয়ে, যারা স্মার্ট পিপল আছেন তারা আমাকে সাহায্য করবেন। আর আমার মনে হয় যে একটু ভেঙে বোঝানোটাই ভালো, রাইট? থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা একটু সামনের দিকে আগাই। কি বলছে এখানে? বলছি দ্য ওয়ার্ড কমেমোরেট মিনস হোয়াট? তো কমেমোরেট শব্দটা কিন্তু যখন আমরা প্যাসেজটা পড়ছিলাম তখনই আমরা একটা দাগানোর মধ্যে নিয়ে এসেছিলাম যে এটা শব্দ নিয়ে আমার প্রশ্ন হতে পারে, তাই কি বলেছিলাম যে কোনো কিছুকে মনে করা, মনে রাখা। তাহলে আমাদের আনসার কি হবে? ফরগেট মানে কি মনে রাখা? অবশ্যই না। আমাদেরকে অবজার্ভ কি মনে রাখা? অবশ্যই না। অনার, অবশ্যই অনার, কিন্তু সেটার সাথে মনে রাখার কোনো সম্পর্ক নাই, তাহলে এটাও না। কি হবে? রিমেম্বার। এই যে রিমেম্বার অ্যান ইভেন্ট, এটা হচ্ছে আমার এইখানকার অ্যান্সার। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাবো। Which of the following best describes the workers before May 1, 1886? অর্থাৎ 1886 সালের 1 মে আগে ওয়ার্কারদেরকে কোন শব্দটা সবচাইতে বেশি ডিফাইন করে, কোন শব্দটা সবচাইতে বেশি ওয়ার্কারদের সাথে যায়? কত তারিখের আগে? 1886 সালের মে মাসের 1 তারিখের আগে। আপনাদেরকে মনে রাখতে হবে ওই সময় ওয়ার্কাররা 13, 14, 15, 16, 17 ঘন্টা ধরে কাজ করত। তাদের ভালো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছিল না, ওয়ার্কিং প্লেস ছিল না, লাইভলিহুড ছিল না, ন্যায্য বেতন তারা পর্যন্ত পাইতো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কি নিপীড়িত, নির্যাতিত, অবশ্যই বঞ্চিত, এই ধরনের শব্দগুলো দিয়ে ডিফাইন করতে পারি কিনা? যদি পেরে থাকি তাহলে ওই শব্দগুলোকে আমরা অপশনের ভিতরে খোঁজার চেষ্টা করব। প্রথম অপশন ডেপ্রাইভড, মানে হচ্ছে বঞ্চিত হতে পারে। আমরা এখনই দাগাচ্ছি না, আমরা বাকিগুলোও আগে দেখে নিতে চাই। ঠিক আছে, হুট করে দাগায় ফেলা হচ্ছে আমি বলবো বোকা মানুষের লক্ষণ। আমি 100% শিওর হলেও বাকি অপশনগুলোকে অবশ্যই একবার হলে দেখব। আমি কখনোই সবগুলো অপশন না দেখেই একটা অপশন শিওর হইলাম দাগাই দিলাম, এরকম বোকামি করব না। ঠিক আছে, চলো
ওকে, ডিপ্রাইভড হতে পারে। অনার্ড, তারা কি সম্মানিত ছিল? না, ছিল না। তারা কি অবশ্যই বেনিফিটেড ছিল? তারা কি সুবিধাভোগী ছিল? ছিল না। তারা কি প্রিভিলেজ ছিল? তাদের কি অনেক বেশি সুবিধা ছিল? ছিল না। তাহলে বেনিফিটেড, প্রিভিলেজ, অনার্স তারা ছিল না। মে 1, 1886 এর আগে ওয়ার্কার্সদেরকে যদি ডিফাইন করতে হয় তাহলে তারা ছিল বঞ্চিত। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ডিপ্রাইভড। ডিপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত, সুবিধা বঞ্চিত হতে পারে, সুযোগ বঞ্চিত হতে পারে, যেটা মে ডে আগে ওয়ার্কাররা অবশ্যই ছিল। রাইট? আমাদের মনে হয় যে আমরা 7টা প্রশ্ন সলভ করে ফেলেছি। আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন 2-তে। এইখানে আমি প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে লিখে দেখাবো না, এটা আপনারাই লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিব যে কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হয়। আমরা অনেক সময় কোশ্চেনের অ্যান্সারটা ঠিকভাবে লিখতে পারি না, যার কারণে আমাদের মার্কটা অনেক বেশি কম আসে। আপনাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আছে। ঠিক একই রকমভাবে কোশ্চেনের অ্যান্সার লেখারও একটা স্ট্রাকচার, একটা গঠন আছে। সেই গঠনটাকে যদি আমরা ফলো না করে নিজের মনের মাধুরী বেশি একটি কবিতা লিখে দিই, এই কবিতাটা হয়তো বা নোবেল পুরস্কার জিততে পারে, কিন্তু আমার যে কাঙ্ক্ষিত 2 মার্ক সেটাকে এনে দিতে সে ব্যর্থ হবে। আশা করি বুঝাতে পেরেছি, রাইট? সুতরাং আমাকে অবশ্যই স্ট্রাকচার ফলো করতে হবে, মনের কথা এখানে শোনা যাবে না। আমরা স্ট্রাকচারটাকে কিভাবে ফলো করব? আমরা যদি কোশ্চেনের স্ট্রাকচারটাকে দেখি, কোশ্চেন শুরু হয় হচ্ছে একটা WH ওয়ার্ড দিয়ে এবং একটা ভার্ব দিয়ে। আমরা যখন সেকেন্ড পেপারে ক্লাস করব না, তখন আমরা এই স্ট্রাকচার এগুলো আরো অনেক বেশি ভাঙবো। তো আমরা প্রত্যেকটা প্রশ্নের দিকে যদি তাকাই, আমরা দেখব যে একটা WH ওয়ার্ড আছে, একটা ভার্ব আছে। আপাতত SSC লেভেলে এইটাই আনাফ। আমরা যদি দেখি যে দ্বিতীয় প্রশ্নে কি আছে, WH ওয়ার্ড, WH ওয়ার্ড, WH ওয়ার্ড, WH ওয়ার্ড, তারপরে কি আছে, ইজ ভার্ব, ডিড ভার্ব, অ্যাড্রেসড ভার্ব, হ্যাভ ভার্ব। তাহলে আমার স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? কোশ্চেনের স্ট্রাকচার দাঁড়াচ্ছে WH ওয়ার্ড প্লাস ভার্ব। আমরা যখন অ্যান্সার লিখব তখন এই WH ওয়ার্ড প্লাস ভার্বকে কি করে দিব? আমরা ক্যান্সেল আউট করে দিব, বাদ দিয়ে দিব। ঠিক আছে? আমরা অ্যান্সার করার সময় শুরু করব কোত্থেকে? এই WH ওয়ার্ড আর ভার্বকে বাদ দিয়ে যেখান থেকে শুরু হয় সেখান থেকে আমাদের অ্যান্সার শুরু হবে। আমি যদি কোনো কারণে এই স্ট্রাকচারটা মিস করি, আমি কিন্তু নাম্বার পাবো না। এটা অ্যান্সারের স্ট্রাকচার, গঠনটাই এরকম। ঠিক আছে? আমরা সামনের দিকে আগাই। আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা লিখব, বাদ বাকিটা আপনারা আপনাদের মতো করে অবশ্যই লিখে নেবেন। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমরা সেখানে আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। রাইট? আচ্ছা, মাথায় রাখতে হবে যে 5টা কোশ্চেন মার্ক 10, এক একটা কোশ্চেন 2 মার্ক। সুতরাং আমি যদি এক লাইন একটা উত্তর লিখে দিই, সেটা আসলে আমাকে 2 মার্ক এনে দেওয়ার যোগ্যতা রাখে না। আমাকে অবশ্যই একটু হলেও কনটেক্সটটাকে ভাঙতে হবে, একটু হলেও এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে? অন্তত অন্তত 2টা লাইন আমাকে লিখতে হবে, না হলে 2 মার্ক আমি আসলে ডিজার্ভ করি না। ঠিক আছে? চলেন আমরা একটু অ্যান্সারটা লিখি। এখানে কি বলছে? হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর? হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর অর্থটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থ না বুঝে অ্যান্সার করা যাবে না। কি বলছে? বলছে যে ওয়ার্কাররা, শ্রমিকেরা কি নিয়ে স্ট্রাগল করেছিল, কেন তাদের ত্যাগ, তিতিক্ষা, স্ট্রাগল, সংগ্রামটা আসলে কি নিয়েছিল, কি নিয়েছিল? হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর। আমাদেরকে শুরু করতে হবে কি দিয়ে? দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর দিয়ে। সবার শুরুতে আমরা ওটাকে লিখে নিব। হ্যাঁ, আমরা লিখলাম যে দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড ফর। আমি এখানে একটা ডি যুক্ত করেছি, স্ট্রাগলের সাথে আমি একটা ডি যুক্ত করেছি। কেন করেছি? যারা একটু কনফিউজ হচ্ছেন তাদের জন্য বলি, আমার কোশ্চেনের ভার্বটা যদি দিকে আমি তাকাই, ডিড ভার্বটা আছে হচ্ছে পাস্ট ফর্মে, V2 ফরম্যাটে। ঠিক আছে? কোশ্চেনটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমাকে অ্যান্সারটাও লিখতে হবে পাস্ট টেন্সে। কোশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, আমি প্রেজেন্ট টেন্সে অ্যান্সার লিখতাম। যদি ফিউচার টেন্সে থাকতো, হয়তো বা ফিউচার টেন্সে অ্যান্সার লিখতাম। কিন্তু যখন পাস্ট টেন্সে আছে, আমাকে পাস্ট টেন্সেই লিখতে হচ্ছে। আমার ভার্ব যেহেতু স্ট্রাগল, তাই আমাকে V2 করে স্ট্রাগলড করে দিতে হয়েছে। সেম গোজ টু দি আদার কোশ্চেন্স। ঠিক আছে? এই যে এখানে দেখেন অবজার্ভড আছে দ্বিতীয় কোশ্চেনে, এটাকে আমার পাস্ট টেন্সে লিখতে হবে। ডিড আছে পাস্ট টেন্সে লিখতে হবে। অ্যাড্রেসড আছে পাস্ট টেন্সে লিখতে হবে। হোয়াট হ্যাভ দি ওয়ার্কার্স লার্নড, এই কোশ্চেনটা আবার একটু ডিফারেন্ট করে লিখতে হবে। কেন? কারণ এইটা আছে হচ্ছে হ্যাভ প্লাস V3। এখানে হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি, এই যে 5 নম্বর কোশ্চেন খেয়াল করুন, এখানে হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি, এখানে V3 দেখতে পাচ্ছি। হ্যাভ প্লাস V3 করলে কি হয়?
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ওইটার অ্যান্সারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, চলেন আমরা কি করলাম, আমরা সবার শুরুতে WH ওয়ার্ড এবং ভার্বটাকে ক্যান্সেল আউট করে এইখান থেকে শুরু করলাম, টেন্সটাকে ঠিক করে নিলাম। দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড ফর, কেন স্ট্রাগল করেছিল, এখন বাকিটা আমরা লিখব। আমরা প্যাসেজের দিকে যদি খেয়াল করি, তারা স্ট্রাগল করেছিল হচ্ছে কেন, তারা স্ট্রাগল করেছিল হচ্ছে 8 ঘন্টা কাজের দাবিতে। কিসের বিরুদ্ধে, তাদের যে লম্বা সময় কাজ করতে হতো সেটার বিরুদ্ধে। একই সাথে আপনাকে একটু কনটেক্সটটা ভাঙতে হবে। এই কোশ্চেনের কনটেক্সটটা আপনি কোথায় পাবেন, প্যাসেজের একেবারে শেষ লাইনে বলেছিলাম না যে তাদের ন্যায্য মজুরি তারা পেত না, তারা কি পেত না, তারা তাদের ওয়ার্কিং যে এক্সপিরিয়েন্স সেটা বেটার পেত না, এবং তাদের বেটার লাইফস্টাইল তারা পেত না। তারা ন্যায্য মজুরি, বেটার লাইফস্টাইল, বেটার ওয়ার্কিং প্লেস, এই ধরনের সুযোগ থেকে তারা ছিল বঞ্চিত, এবং তাদেরকে লম্বা সময় 13, 14, 15, 16 ঘন্টা কাজ করতে হতো। তার বিরুদ্ধে তারা স্ট্রাইক করেছিলেন কিসের দাবিতে, 8 ঘন্টা কাজের দাবিতে। এই কথাটা যদি আপনি স্ট্রাকচার মেইনটেইন করে লিখতে পারেন না, কারো বাপের ক্ষমতা নেই আপনার থেকে একটা মার্ক কাটার। অ্যান্সারটা কি হবে সম্পূর্ণটা লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বাকিগুলোর অ্যান্সার কি হবে সেটা আপনি খাতায় নোট করতে পারেন। আমি আপনাকে কি কি শেখাইলাম সেটার একটা র্যাপ আপ করি। শেখাইলাম হচ্ছে কোশ্চেন নাম্বার 2 যখন আমরা অ্যান্সার করব, তখন আমরা সবার শুরুতেই স্ট্রাকচার মেইনটেইন করব। স্ট্রাকচার মেইনটেইনের ক্ষেত্রে আমি WH ওয়ার্ড এবং ভার্বটাকে বাদ দিয়ে বাকিটুকু আগে লিখে নিব, তারপরে অ্যান্সার লিখব। কোশ্চেন থেকে যখন আমি বাকিটুকু লিখব, তখন আমাকে অবশ্যই টেন্সটাকে মেইনটেইন করতে হবে, কার সাথে সামঞ্জস্যতা রেখে, কোশ্চেনের সাথে সামঞ্জস্যতা রেখে। এবং যেহেতু আমার কোশ্চেনের মার্ক হচ্ছে 2 করে, আমাকে অ্যান্সারটা লিখতে হবে হচ্ছে একটু এক্সপ্লেইন করে। আমি জাস্ট একটা সেন্টেন্স লিখে ছেড়ে দিলে আমি 2 মার্ক পাওয়ার যোগ্যতা রাখি না। সো এই যে ধাপগুলোর কথা বললাম, এই যে প্যারামিটারগুলোর কথা বললাম, স্ট্রাকচার মেইনটেইন করা, টেন্সটাকে ঠিক করা, একটু এক্সপ্লেইন করা এবং টু দি পয়েন্ট কথা বলা, এই কাজগুলো করলে আপনাকে কে আটকাবে 2 নম্বর পেতে? কেউ আটকাবে না। A+ তো আসবেই, A+ এর বাপ সহ আসবে। চলেন আমরা সামনের দিকে আগে। এখানে বলছে যে রিড দি ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ আ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। একটু বুঝতে হবে সেটা কি বলছে। এইখানেও কিন্তু আমার একটা রিডিং প্যাসেজ আছে, আমাকে অবশ্যই প্যাসেজটাকে আগে পড়তে হবে। পড়ার পরে আমাকে কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনে আমাকে কি করতে হবে, সেই কোশ্চেনে আমাকে ফিল ইন ইচ গ্যাপ, প্রত্যেকটা গ্যাপকে ফিল করতে হবে একটা সুইটেবল ওয়ার্ড দিয়ে। কোন ইনফরমেশনের ভিত্তিতে, এই প্যাসেজটার ইনফরমেশনের ভিত্তিতে। এই কোশ্চেনে এসে অনেকে ভুল করে ফেলে, অনেকে মনে করে যে 3 নম্বর কোশ্চেনেও হয়তোবা আমাকে প্রথম প্যাসেজ দেখে অ্যান্সার করতে হবে, কিন্তু আসলে তা না। 3 নম্বর কোশ্চেনের জন্য আমার প্যাসেজ কিন্তু আলাদা। প্রথম কোশ্চেন অনুসারে আমার 3 নম্বরের অ্যান্সার হবে না, 3 নম্বরের অ্যান্সার হবে 3 নম্বরের প্যাসেজ অনুসারেই। ঠিক আছে, আমরা একটু প্যাসেজটা দ্রুত পড়ে ফেলি। আমাদের প্যাসেজটা হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ নিয়ে। এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। অনেকগুলো সোর্স থেকে এয়ার পলিউশন হয়ে থাকে। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক ক্লিংস। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে বাংলাদেশে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট আছে সেখান থেকে আমাদের যে পয়জনাস দূষিত এক্সস্ট বা নির্গত হয়, দূষিত হাওয়া হতে পারে, দূষিত বর্জ্য হতে পারে, এক্সস্ট যেটা থাকে, এবং এই যে আমাদের যে ইটের ভিটা থাকে, ইটের ভাটা থাকে, ইটের ভাটা ব্রিক কিলস, ওইখান থেকে আসলে আমাদের বায়ুটা দূষণ হয়ে থাকে। ওল্ড আর পুয়ারলি সার্ভিসড ভেহিকলস, অনেক বেশি পুরাতন এবং পুয়ারলি বলতে একেবারে নাজুক অবস্থা, বেহাল দশার যে গাড়িগুলো আছে সেখান থেকে বায়ু দূষণ হতে পারে। তারপর বলছে অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন। তাহলে আমি এখানে কি দেখলাম যে আমার এয়ার পলিউশনের বেশ কয়েকটা সোর্স দেওয়া আছে বাংলাদেশি কনটেক্সটে। সেই সোর্সগুলো কি কি? প্রথম কথা হচ্ছে আমাদের যে কলকারখানা আছে সেখানকার বর্জ্য হতে পারে। তারপরে এখানে আছে হচ্ছে ইটের ভাটা। তারপরে এখানে ফুল স্টপ হবে না, ফুল স্টপটা হয়তো বা কোনোভাবে ভুল হয়ে গেছে। তারপরে হতে পারে হচ্ছে পুরাতন এবং নাজুক অবস্থার গাড়ি ঘোড়া, এবং তারপরে আছে হচ্ছে রাস্তাঘাটের ধুলাবালি, এবং যে কনস্ট্রাকশন কাজ হয় না, বাড়ি ঘর বিল্ডিং টিল্ডিং বানানো হচ্ছে, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, ব্রিজ কালভার্ট নির্মাণ করা হচ্ছে, ওই যে কনস্ট্রাকশন নির্মাণাধীন যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে সেখানকার থেকে আমরা কিন্তু ধুলাবালির জন্য বাজার বাতাসটা আমার নষ্ট হচ্ছে।
তারপরে বলছে উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দ্যান 20 ইয়ার্স। তাহলে আমার এখানে কি বলা আছে হচ্ছে আমরা বায়ু দূষণটাকে মিনিমাইজ করতে পারি, বায়ু দূষণটাকে কমিয়ে আনতে পারি। কিভাবে কমিয়ে আনতে পারি? হচ্ছে মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, মানে আমাদের যে মোটর গাড়িগুলো আছে সেগুলোর কম ব্যবহার করে, এবং আমাদের যে ভেহিকেলগুলো 20 বছরের থেকে বেশি পুরাতন, আমাদের যে 20 বছরের থেকে বেশি পুরাতন গাড়ি ঘোড়া আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলছে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস টু লেসেন দি লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউশন। আমরা যে লুব্রিক্যান্টগুলো ব্যবহার করি এই লুব্রিক্যান্টগুলোর মধ্যে অনেক সময় ভেজাল থাকে, যার কারণে গাড়ি ঘোড়াগুলো সীসা নির্গত ধোঁয়া ছাড়ে, গাড়ি ঘোড়াগুলো অনেক বেশি কালো ধোঁয়া নির্গত করে, যার কারণে বায়ু দূষণটা আরও অনেক বেশি হয়ে ওঠে। সো আমরা যদি প্রপার লুব্রিক্যান্টগুলো ব্যবহার করি তাহলে আমাদের জন্য বায়ু দূষণটা অনেক বেশি কমায় আনা সম্ভব। তারপরে বলছে উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি। আমরা আমাদের যে পেট্রোলিয়াম অয়েল আছে, মোবিল, পেট্রোল, ডিজেল, অকটেন, এইগুলো ব্যবহার না করে আমরা সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করতে পারি, যাতে করে ওই যে আমরা তেল ব্যবহার করলে যেই দূষিত ধোঁয়াটা নির্গত হতো সেটা যেন না হয়। তারপরে কি বলছে অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা আমরা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করতে পারি তেল না ব্যবহার করে, ফর ফুয়েলিং দ্য কার্স। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক কিংস অ্যান্ড এরিয়াজ অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন। মানব বসতি থেকে দূরে সরিয়ে যে মানে হ্যাজার্ডাস বলতে ক্ষতিকারক কলকারখানা, যেমন ধরেন চামড়ার কলকারখানা, যেমন ধরেন ওষুধ বা ফার্মাসিউটিক্যালসের কলকারখানা, এইগুলো তো আসলে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করে। তো সেগুলোকে কি বলা হচ্ছে যে গভর্নমেন্ট, সরকার যদি চায় তাহলে সেগুলোকে মানব বসবাসযোগ্য যে জায়গাগুলো আছে, মানব বসতি যে জায়গাগুলো আছে, হিউম্যান হ্যাবিটেটস, সেখান থেকে সরায় দূরে স্থাপন করতে পারে। আমরা প্যাসেজটা পড়ছি, বুঝে ফেলছি, আমরা চলে যাব হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলছে? এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট, উই অ্যাগ্রি। এনিওয়ে, ম্যান ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট উইদাউট এয়ার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি ম্যান ক্যান নট কি হবে? ম্যান ক্যান নট লিভ, বাঁচতে পারে না, অথবা আমরা এখানে বলতে পারি ম্যান ক্যান নট সার্ভাইভ, টিকতে পারে না। বাতাস ছাড়া থেকে আসলে টিকে থাকা সম্ভব? যদি টিকে থাকা সম্ভব হইতো তাহলে আমি প্রথম মানুষ হইতাম যে মঙ্গল গ্রহে বাড়ি কেনার জন্য সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করতাম। এই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চলে যেতাম, বাতাস সাতাস নাই, অথবা প্রতিদিন চাঁদে যাইতাম, সকালে ঘুম থেকে উঠে মন খারাপ থাকলে চাঁদে চলে যেতাম, রাত্রেবেলা আসতাম, সারাদিন চাঁদে কাটাইতাম, বাতাস নাই, কোনো সমস্যা নাই, চাঁদে আসি, চা বিস্কুট খাচ্ছি, গান টান শুনতেছি, কিন্তু সেটা তো আসলে উপায় নাই, বাতাস তো আমাদের লাগবেই। তারপরে বলছে বাট ড্যাশ ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ ড্যাশ হু পলিউট দিস মোস্ট ভাইটাল এনভায়রনমেন্ট। তাহলে আমরা এখন কি বলছিলাম? এখানে বলতেছিল যে ম্যান, তাহলে আমরা এখানে ম্যান দিয়েই করবো, ম্যান আমাদের সাবজেক্ট না, তাহলে আমাদেরকে এখানে এটা আনতে হচ্ছে। কিন্তু মানুষ আসলে বোঝে না যে সেই আসলে বাতাসটাকে দূষিত করছে, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হবে? তাহলে আমরা এখানে বাট মেন ডু নট থিঙ্ক, অথবা আমরা এখানে উই আনতে পারি, প্রোনাউন আনতে পারি। কেন প্রোনাউনটা আনলাম? কারণ সাবজেক্টের নাউনটাকে বারবার উচ্চারণ না করে আমরা কিন্তু নাউনের পরিবর্তে যেই শব্দটা ব্যবহার করি প্রোনাউন, সেটাকে আমাদের ব্যবহার করা উচিত। সো আমরা এখানে ম্যান আনলাম না, আনলাম হচ্ছে উই। আমরা যেহেতু মানুষ, নিজেকে যেহেতু মানুষ বলে দাবি করতেছি, সোজা হয়ে যেহেতু দাঁড়াই, ছোটবেলায় মায়ের দুধ খাই, এরপরে পরিবেশ দূষণ করে বেড়াই, হানাহানি করি, যুদ্ধ করি, পশু পাখির উপরে অত্যাচার করি, তাহলে আমরাই তো মানুষ, তাছাড়া আর কে মানুষ হবে? আচ্ছা, যাই হোক, বাট উই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ ড্যাশ হু পলিউট, ইট ইজ আস। এটা মধ্যে রাখতে হবে যে আমরা আসলে জানি না যে ইট ইজ আস, আমরাই আসলে বায়ু দূষণ করি। ইট ইজ আস দিতে পারি, অথবা আমরা চাইলে প্রোনাউনটাকে একটু কারেক্ট করতে পারি। আমরা করতে পারি হচ্ছে এখানে আমরা করতে পারি ইট ইজ পিপল, আমরা প্রোনাউনটাকে রেফার করে দিতে পারি। কারণ দুইটাই যদি আমার একই সেন্টেন্সে দুইটাই যদি আমার প্রোনাউন থাকে তাহলে আমার কনফিউশন তৈরি হতে পারে যে প্রোনাউনটা আসলে কাকে রেফার করতেছে। এটা সেকেন্ড পেপারের ক্লাসে আমরা অনেক ভালোভাবে বুঝবো। আপনারা যদি প্রোনাউন রেফারেন্স পড়ে থাকেন এর আগে তাহলে আরও ভালোভাবে বুঝবেন। আমার মনে হয় কনটেক্সচুয়ালাইজ ক্লিয়ার করার দরকার আছে। আমার জাস্ট খালি একটু বলে দিলাম যে একই সেন্টেন্সে দুইটাই আমরা প্রোনাউন রাখতে পারবো না, তাহলে আমার আসলে
ঝামেলা বাদ, দুটো প্রোনাউন মারামারি করবে, একটা নাউন একটা প্রোনাউন রাখতে হবে। সো আমরা প্রথমে প্রোনাউন আনছি কার পরিবর্তে, আগের সেন্টেন্সের সাবজেক্টের পরিবর্তে, তারপরে যেই প্রোনাউনটাকে আমাদের রেফার করার দরকার আমরা রেফার করে দিলাম। অথবা আমরা এখানে ম্যানও আনতে পারি, ইট ইজ ম্যান হু পলিউট দিস মোস্ট ভাইটাল এলিমেন্ট। আচ্ছা, তারপরে এখানে বলছে ড্যাশ প্রিভেনশন অফ এয়ার পলিউশন উই ড্যাশ অ্যাভয়েড দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স লেড উই আস শুড। এখানে কিছু একটা আছে, আমাদের এইগুলো দরকার নেই, আমরা জাস্ট খালি ওই ডি আর ইটা সলভ করে ফেলবো। ড্যাশ দি প্রিভেনশন অফ এয়ার পলিউশন, এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে হচ্ছে ফর দি প্রিভেনশন অফ এয়ার পলিউশন, ফর দি প্রিভেনশন অফ এয়ার পলিউশন, এয়ার পলিউশনটাকে থামানোর জন্য। উই ড্যাশ অ্যাভয়েড, আমরা এখানে উই ড্যাশ অ্যাভয়েড, উই শুড অ্যাভয়েড দিতে পারি, উই মাস্ট অ্যাভয়েড দিতে পারি। আমাদের প্যাসেজে সম্ভবত শুড ছিল অথবা উই মে ছিল, আমরা এখানে যে কোনো একটা ভার্ব আনতে পারি প্যাসেজের সাথে মিলায়ে। আমি এখানে শুডটাকে প্রেফার করব, কারণ শুডটা হচ্ছে উচিত বোঝায় এবং উচিতটা এখানে বেশি কনটেক্সচুয়ালাইজ হয়। ওকে ফাইন, সো আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার করা শেষ। আমার মনে হয় যে আমরা অ্যান্সার করে ফেলছি, আমাদের আর নতুন করে সেরকম কিছু দেখার নাই। আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী 4 এবং 5 নাম্বার প্রশ্নে। এইখানে দেখেন কি বলছে, এখানে বলছে রিড দি ফলোয়িং টেক্সট। আবার আমাদেরকে একটু টেক্সটটাকে পড়তে হবে। সো রিডিংটাকে আসলে বেশি ফোকাস করা হয়েছে এবং যতবার রিড কথাটা থাকবে ততবার আমাদেরকে প্যাসেজটা একটু পড়তে হবে, এর কোনো উপায়ান্তর নাই, আমাদেরকে পড়তে হচ্ছেই। ঠিক আছে, সো আমরা না পড়ে অ্যান্সারের দিকে যাব না। আবারও চলেন আমরা প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি। এই প্যাসেজটা পড়ার পরে আমরা 4 এবং 5 নাম্বার কোশ্চেন সলভ করব। কি বলছে? The great men were born in different places of this world, but their activities make them familiar and closer to us. তাহলে কি বলতেছে যে যারা মহৎ মানুষ আছে তারা আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু তাদের যে কর্মকাণ্ড ছিল, তাদের যে অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো আসলে আমাদেরকে তাদেরকে তো পরিচিত করেছেই আমাদের কাছে, মেক দেম ফ্যামিলিয়ার, তাদেরকে তো আমাদের কাছে পরিচিত করেছেই, এবং তাদেরকে আমাদের কাছাকাছি অবস্থান করার চেষ্টা করেছে। মানে কথার কথা, গ্রেট ম্যান, মহামানব, আমি বললাম আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ওনার জন্ম আজ থেকে 1400 বছর আগে। ওনার জন্ম আমরা এখন যেখানে আছি বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে সেই আরবে। চিন্তা করে দেখেন আমাদের জায়গার ডিফারেন্সটা কতটুকু, আমাদের সময়ের ডিফারেন্সটা কতটুকু, কিন্তু তিনি আসলে আমাদের কাছে কতটুকু সম্মানিত, তিনি আমাদের কাছে কতটুকু সমাদৃত, তাকে আমরা আসলে কতটুকু ফলো করার চেষ্টা করি, কতটুকু মূল্যায়ন করার চেষ্টা করি, কতটুকু ধারণ করার চেষ্টা করি, কাছাকাছি অবস্থান করার চেষ্টা করি। এই যে মহামানব, সে তার অ্যাক্টিভিটি দিয়ে, তিনি তার অ্যাক্টিভিটিসগুলো দিয়ে, কর্মকাণ্ডগুলো দিয়ে কিন্তু তার ছাপ পৃথিবীতে রেখে গেছেন, আজীবন থাকবে। সেই কথাটাকেই এখানে আসলে বলা হচ্ছে যে পৃথিবীতে মহামানবরা দূর দূরান্তে জন্মগ্রহণ করলেও বা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করলেও তাদের কর্মকাণ্ড তাদেরকে ফ্যামিলিয়ার করে তোলে, পরিচিত করে তোলে এবং আমাদেরকে তাদের কাছে টেনে নিয়ে যায়। ওকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দেম। এখানে একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে কথা বলা হচ্ছে, যিনি আসলে ওই মহামানবদের একজন। ওয়াজ ওয়ান অফ দেম হু কন্ট্রিবিউটেড আ লট টুয়ার্ডস বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পারছি। তারপরে বলছি হি ওয়াজ দি গ্রেটেস্ট স্কলার অফ বেঙ্গল। এটা বুঝতে পারছি যে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার এখানে বলা হচ্ছে, যদিও এইভাবে আসলে বলা উচিত না। যে প্রশ্ন করছে উনি মনে হয় শহীদুল্লাহর অনেক বড় ফ্যান। ভার্ডিক্ট দেওয়া ঠিক না যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট স্কলার, সবচাইতে বড় স্কলার। স্কলার বলতে বুদ্ধিজীবী ধরে নিলাম বা জ্ঞানী মানুষ। অবশ্যই উনি অনেক জ্ঞানী মানুষ, উনি অনেক বড় একজন স্কলার, উনি অনেক বড় একজন পণ্ডিত। স্কলারের বাংলা করলে পণ্ডিতই দাঁড়ায়, কিন্তু তার মানে এই না যে উনি গ্রেটেস্ট, এমনটা না। যারা আসলে এই ধরনের লেখা লেখেন, যদি কোনো প্রশ্নকর্তা এখানে থেকে থাকেন, আমি বলবো যে আপনাদের আরেকটু সচেতন হওয়া উচিত। এইভাবে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনারা এইভাবে শিখাই দেন, তাহলে তো ও আজকে দেখতেছে যে ও তাহলে এইভাবে বলা যায়, তাই শহীদুল্লাহ হচ্ছে গ্রেটেস্ট, তাহলে ফুটবলে গ্রেটেস্ট মেসি, ফুটবলের গ্রেটেস্ট রোনালদো। এবার কেউ বলবে রোনালদো, কেউ বলবে মেসি, দুজনের মধ্যে মারামারি হবে, আপনারা বলবেন কিশোর গ্যাং। তো এগুলো আসলে ঠিক না। ছোট বাচ্চাদেরকে আসলে শেখানো উচিত ছোটবেলা থেকেই যে আসলে পলিটিক্যালি কারেক্ট কিভাবে হতে হয়। পলিটিক্যালি কারেক্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমি কনটেক্সটের সাথে কথা বলবো, আমি কেন বেহুদা হারকাত করব।
আমি এখানে ফায়সা আলাপ করবো। এখানে যে আলাপটা আপনারা করছেন এটা হচ্ছে ফায়সা আলাপ, এগুলো করা যাবে না। আপনারা অনেক বিচক্ষণ, আমার থেকে অনেক বুদ্ধিমান, আমি সাধারণ একটা ছাত্র। আমি যদি এটা বুঝি, আপনারা প্রশ্নকর্তা, শিক্ষকর্তা, আপনাদের আরও ভালো বোঝার কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, টু all respect to him, but I would argue ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ নট দি গ্রেটেস্ট, দেয়ার আর আদার্স মোর। এবং তাদেরকে আমি যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে গ্রেটেস্ট বলতেছি, বাকিদেরকে অসম্মান করা হচ্ছে। সো আমি যেটা করবো, আমি হচ্ছে ওয়ান অফ দি গ্রেটেস্ট বলবো, ঠিক আছে? ঠিক যেরকমভাবে এখানে বলছেন। আচ্ছা, হি ওয়াজ দি গ্রেটেস্ট স্কলার অফ বেঙ্গল, এখানে এটা বলা আছে বাংলাদেশের সবচাইতে বড় বিখ্যাত পণ্ডিত। Whatsoever, this great scholar was born on July 10, 1885 at 24, আচ্ছা 24 পরগনা in West Bengal. Okay, India. He passed his entrance examination in 19, আচ্ছা ওনার জীবনী দেওয়া আছে, আমরা একটু দেখে নেব যে কোথায় কোথায় কি আছে। প্রথমে আছে হচ্ছে জন্মগ্রহণ করা। আমরা জন্মগ্রহণ করার এটাকে একটু পেন্সিল দিয়ে পরীক্ষার হলে কি করে রাখবো, পেন্সিল দিয়ে আমরা একটু গোল দিয়ে রাখবো, এই যে বর্ণ গোল দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে দিব কি, তারপরে হচ্ছে তার এন্ট্রান্স বা মাধ্যমিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আপনাদের সময়কার কথা বলতেছে, গোল দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে অবটেইনড হিজ বিএ ডিগ্রি 6 years later, বিএ ডিগ্রি গোল দিয়ে রাখলাম। কারণ হচ্ছে আমাদেরকে এরপর একটা টেবিল ফিল আপ করতে হবে, যে টেবিল ফিল আপে এই বিখ্যাত ব্যক্তির জীবনীর বিভিন্ন অংশ কানেক্ট করতে হবে। সো আমি যদি একটু পেন্সিল দিয়ে গোল গোল দিয়ে রাখি, তাহলে আমাকে প্যাসেজটা যখন আমরা সলভ করবো কোশ্চেনটা, তখন প্যাসেজটা আবার পড়তে হবে না, একবারে আমরা খুঁজে বের করতে পারবো, কানেক্টিং ডটসগুলোকে কানেক্ট করতে পারবো, ঠিক আছে? এবার কি বলছে, সরি, it took him 2 years to complete his MA and another 2 years for his bachelor's of law degree. তাহলে আরো 2 বছর লাগছে, আমরা হিসাব করে পরবর্তীতে সাল বের করব, সমস্যা নেই। এই যে 1904 সালে সে হচ্ছে বিএ ডিগ্রি পাইছে 6 বছর পরে, ঠিক আছে? কোন 6 বছর পরে? এই যে 85 সাল থেকে, 85 সালে তো ওনার জন্ম, 1904 সালে সে এসএসসি পরীক্ষা দিছে। 6 বছর পরে 1910 সালে সে হচ্ছে বিএ পরীক্ষা দিছে। আমি এখানে একটু সলভ করে রাখি। বিএ পরীক্ষা দেওয়ার 2 বছর পরে 1912 সালে সে হচ্ছে এমএ কমপ্লিট করছে, তাই তো? ওকে, তারপরে অ্যানাদার 2 years অফ হিজ ব্যাচেলর অফ ল ডিগ্রি, তার মানে 1914 সালে সে ল এর উপরে বিএ করছে, ব্যাচেলর অফ ল। এই যে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে 1914 লিখে রাখবো, ঠিক আছে? পেন্সিল দিয়ে ছোট্ট করে লিখবো, বড় করে লিখবো না, ঠিক আছে? যাতে অন্য কেউ না দেখে, শুধু আমি দেখবো। He later joined the University of Dhaka in 1921 as professor of Sanskrit and Bengali. সংস্কৃত এবং মানে বেঙ্গলির যে প্রফেসর, উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। 1921 সালে উনি জয়েন করেছিলেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয় 1921 সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি শিক্ষক হিসেবে জয়েন করেন। He was awarded the doctorate degree from Sorbonne University, Paris in 1928. 1928 সে কি পাইছে, সে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। আমি এখানে একটু গোল দাগ দিয়ে রাখলাম, ঠিক আছে? তারপরে এখানে বলতেছে কি, যে বাংলা সাহিত্যের কথা, দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জড হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার ওয়াজ কম্পোজড বাই হিম অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন 1953। তাহলে এই যে কত সালে পাবলিশ হয়েছে, 1953 সালে তার প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটা বই লিখেছেন, এমন একটা বই প্রকাশ করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার বলছেন যে দিস গ্রেট স্কলার, এই যে বারবার আপনারা খুব ভালো কাজ করতেছেন, এখানে বারবার গ্রেট বলতেছেন, তাহলে আমাকে একটু বলেন তো আপনারা এখানে গ্রেটেস্ট কোন হিসেবে দিলেন, কি বুঝে দিলেন গ্রেটেস্ট? এগুলো ঠিক না। আই এম সরি ইফ আই এম বিহেভিং রং। আপনার যদি মনে হয় যে আমি আসলে বেশি খারাপ ব্যবহার করতেছি, আই এম সরি ফর দ্যাট, বাট আই হ্যাভ টু রেইজ মাই ভয়েস অন দিস। এনিওয়ে, আচ্ছা, খুবই ভালো, এখানে খুবই ভালো কাজ করছেন, এখানে গ্রেট লিখছেন, আরো কয়েক জায়গায় গ্রেট লিখছেন, ওখানে ওয়ান অফ দেম লিখছেন, অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা জায়গায় আপনারা ভুল করে বসছেন। This great scholar remained busy with his work till he became seriously ill in 1967. 1967 সালে উনি খুব সিরিয়াসলি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপর বলছেন অ্যান্ড ওয়াজ কনফাইন্ড টু বেড, এবং বেডে আসলে তাকে বেড রেস্টে চলে যেতে হয় ফর অ্যাবাউট 2.5 years। তার মানে এখানে 1969 সালের কথা বলা হচ্ছে সম্ভবত, অথবা 1970, আমরা এর পরে আইডেন্টিফাই করবো। হি ব্রেথ হিজ লাস্ট অন জুলাই 13, 1969, যেটা আমি বললাম 1970-এর কথা বলা হচ্ছে। উই রিমেম্বার হিম উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড। এই হচ্ছে আমাদের
এখানকার টোটাল প্যাসেজ তার লাইফের বিভিন্ন ডটের মাধ্যমে তার লাইফটার জীবনের স্টোরিটাকে খুব সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন সেই রিলেটেড একটা প্যাসেজ সলভ করব। আমরা যদি একটু দেখে নিই কি আছে, এখানে আছে হচ্ছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম প্যাসেজ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1904 সালে কি হয়েছে, উনি জন্মগ্রহণ করছেন। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা লিখবো হচ্ছে, আমরা এখানে 1904 সালে উনি সম্ভবত জন্মগ্রহণ করছেন, রাইট? না, 1885 সালে জন্মগ্রহণ করছেন। তাহলে 1904 সালে উনি কি করছেন, উনি হচ্ছে এসএসসি পাস করছেন। তাহলে আমরা এখানে লিখতে পারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাস্ট হিজ এন্ট্রান্স এক্সাম, হ্যাঁ, ডট ডট আমরা লিখে নেব এন্ট্রান্স এক্সাম, পাস্ট হিজ এন্ট্রান্স এক্সাম ইন 1904। তারপর বলছে হি ড্যাশ ইন 1912, 1912 সালে তিনি কি করছিলেন, 1912 সালে তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে সে এমএ কমপ্লিট করছিলেন। উনি এমএ কমপ্লিটেড হিজ এমএ, ঠিক আছে? খুব সুন্দরভাবে লিখবেন, আমি খুব শর্টকাটে লিখতেছি, আমার মতো শর্টকাটে লিখবেন না, কমপ্লিটেড হিজ এমএ এরকম লিখবেন। হি জয়েন্ড অ্যাজ প্রফেসর ইন 1921, কোথায়, প্লেস কোথায়, ঢাকা ইউনিভার্সিটিতে, ডিইউ। আমি ডিইউ লিখতেছি, আপনি এটা আবার লিখেন না, আপনি লিখবেন সি ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা, তারপরে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড হিজ ডক্টরেট ডিগ্রি ইন 1928, কোথায়, কোন ইউনিভার্সিটিতে বলে তো দেখি, শারবার্ন ইউনিভার্সিটি, ঠিক আছে? বানানটা খুব সুন্দর করে প্যাসেজ থেকে দেখে তারপরে লিখবেন। ড্যাশ পাবলিশড 1953, কি পাবলিশ করা হয়েছিল, বাংলা সাহিত্যের কথা, মনে আছে? বাংলা সাহিত্যের কথা, এটা ছিল হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের কথা। ওই যে একটা বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবার বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটা বই লিখেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, এই টেবিলটা লাস্টে এক্সট্রা চলে আসছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, সো আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা যদি প্যাসেজটা না পড়েই এই কোশ্চেন সলভ করতে আসতাম, আমরা একটা বিপদে পড়তাম। সেটা হচ্ছে যে আমাদেরকে বারবার করে খুঁজে বের করতে হতো, তারপরেও খুঁজে পেতাম কিনা সন্দেহ। বারবারের মতো আরেকবার মনে করে দিচ্ছি, রিড প্যাসেজ মানে রিডটা আগে করতে হবে, আগে পড়তে হবে। রিডিংটা যখন আপনার কমপ্লিট হবে তখন আপনি কোশ্চেনে আসবেন। আমরা 4 নাম্বারটা সলভ করছি, কিন্তু 5 নাম্বারটা এখনো বাকি আছে, সেটা হচ্ছে রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ অন ইউর ওন ওয়ার্ডস। আমি সামারিটা আপনাদেরকে লিখে দেখাবো না, সামারি আপনি আপনার মতো করে লিখবেন, আপনার বিষয়। কিন্তু আমি আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব কীভাবে আসলে সামারি লিখতে হয়, একটা সামারির আইডিয়াল স্ট্রাকচার কেমন হয়। প্রথম কথা, সামারির স্ট্রাকচার বা সামারির লাইন সংখ্যা হবে হচ্ছে 3/1, 1:3, ঠিক আছে? ধরেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে যে প্যাসেজটা আমরা পড়লাম সেখানে 12টা লাইন আছে, ঠিক আছে? 12টা সেন্টেন্স আছে। লাইন বললে আসলে ভুল হয়, অনেক সময় স্টুডেন্টরা ভুল করে ফেলে। আমি বললাম যে 12টা সেন্টেন্সেস আছে, ঠিক আছে? তাহলে আমাকে যখন সামারি লিখতে বলা হবে, আমি কয় লাইনের সামারি লিখবো, কয় সেন্টেন্সের সামারি লিখবো? আমি 12কে 3 দিয়ে ভাগ করব, কত হয়? 4 হয়। তাইলে আমার সামারি হবে হচ্ছে 4 সেন্টেন্সের। আমি যদি 3 সেন্টেন্সের লিখি তাও সামারি হবে না, আমি যদি 5 সেন্টেন্সের লিখি তাও সামারি হবে না। সামারি হবে, কিন্তু আসলে ওই যে বললাম না যে সব কিছুর একটা গঠন আছে, একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আমার মিস আউট হয়ে যাবে, আমার নাম্বারটা কম আসবে। তাহলে একটা আদর্শ সামারি লেখার সেন্টেন্স সংখ্যা কত হবে? আমাকে যেই প্যাসেজ থেকে সামারি লিখতে বলা হচ্ছে সেই প্যাসেজের 3/1, ঠিক আছে? আচ্ছা, প্রথম সেন্টেন্সটা কেমন হবে? ফার্স্ট সেন্টেন্সটা কেমন হবে? হচ্ছে দ্য প্যাসেজ অথবা দ্য গিভেন প্যাসেজ ইজ অ্যাবাউট এক্স। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কার বিষয়ে, কোন বিষয়ে, ঠিক আছে? যে কোনো কিছু এখানে আসতে পারে। আপনারা অ্যালজেব্রা করেন, সো আপনারা বুঝতে পারেন যে অ্যালজেব্রা বীজগণিতে এক্সকে ধরা হয় হচ্ছে বিভিন্ন কিছু বুঝাইতে, সো আমি এখানে এক্সটাকে বিভিন্ন কিছু বোঝাইতেই বসাইছি। তাহলে কি হইতে পারে? প্রথম লাইন হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কি বিষয়ে? তাহলে আমি বলবো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ওয়ান অফ দি গ্রেটেস্ট স্কলার্স অফ বেঙ্গল অথবা বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে? কি করলাম? আমি কিন্তু প্রথম 3 লাইনের সামারি 1 লাইনে করে ফেললাম। 3 লাইন কিভাবে? 1 লাইন চলে গেছে, 2 লাইন চলে গেছে, 3 নাম্বার লাইনেও বলা হচ্ছে, 4 নাম্বার লাইনে এসে বলতেছে সে কি? সে হচ্ছে একজন গ্রেটেস্ট স্কলার। তাহলে আমি 4টা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নিয়ে আসছি। কিভাবে? দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ওয়ান অফ দি গ্রেটেস্ট স্কলার্স অফ বাংলাদেশ, কমা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ফুল স্টপ, ঠিক আছে? 1 লাইন চলে গেল। আর ধরেন আমি 3 লাইন লিখবো, 3টা সেন্টেন্স লিখবো। সেকেন্ড সেন্টেন্স কি হইতে পারে? একটা ফুল স্টপ দিলাম, আবার এখান থেকে সেকেন্ড সেন্টেন্স শুরু করে না, অবশ্যই প্যাসেজ প্যারাগ্রাফের মতো করে লিখতে হয়, সেন্টেন্সের পরেই সেন্টেন্স শুরু হয়।
সেকেন্ড সেন্টেন্স কীভাবে লিখবো, আমি দেখবো যে ওনার লাইফের কোন কোন বিষয়গুলোকে আমি একসাথে করতে পারি। সো আমি বলতে পারি যে উনি 1885 সালে জন্মগ্রহণ করার পর 1904 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, পরবর্তীতে উচ্চশিক্ষা নিয়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। কোথায় পড়েছেন, কি ডিগ্রি নিয়েছেন, এত কিছু আমার দরকার নাই। জন্মসাল, এসএসসি পরীক্ষা, এই দুটোকে এক লাইনে নিয়ে এসে একটা লেজ লাগাই দিলাম কি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আমার সেকেন্ড লাইন শেষ। আমি 5-6টা লাইন কানেক্ট করে ফেলছি। আমি 3 নম্বর লাইনে কি লিখতে পারি, আমি 3 নম্বর সেন্টেন্সে এরকম লিখতে পারি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের প্রথম সাহিত্যের ইতিহাস বই লিখেছিলেন, সেই বইটার নাম লিখলাম, তারপরে দিলাম কত সাল, 1953 সাল। ঠিক আছে, এরপরে আমি কি করব, 4 নম্বর লাইন, লাস্ট লাইন আমি কি করব, যে এত বছর বয়সে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1969 সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, শেষ। আমি এখানে কাকে নিয়ে প্যাসেজ সেটা নিয়ে আসছি, এটা লিখতেই হবে, মাস্ট, এটা কিন্তু লিখতেই হবে। প্রথম সেন্টেন্স অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হোয়াট, কি নিয়ে, কাকে নিয়ে, কোন বিষয় নিয়ে, এটা সামারি লেখার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমি কয়েকটা সেন্টেন্সকে একসাথে নিয়ে চলে আসব। আমি কপি করব না, আমি এক্স্যাক্ট লাইন তুলব না, আমি মিস আউট করব না, আমি সবই লিখব কিন্তু শর্ট করে নিয়ে আসব। ঠিক আছে, এবং আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই কানেক্ট করব, কোনো কিছুকে বাদ দিব না। আমার হবে হচ্ছে মেইন প্যাসেজের 3/1 সামারিটা লিখে আপনার যদি মনে হয় যে আপনি একটু মানে চেক করায় নেবেন আমার কাছ থেকে, চাইলে আপনি জেনজি ক্লাসরুমের ইনবক্সে নক করতে পারেন, সেখানে পাঠাইতে পারেন, অথবা চাইলে আপনি আমার ইনবক্সে নাসির তামজিদ এই ইনবক্সে, অথবা আমার মেইলে nasiruddintamjid@gmail.com, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মেইল দেওয়া আছে, সেখানে আপনারা লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমি যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই আপনার দেখার পর একটা ফিডব্যাক আপনাকে দিব। আমি আপনাকে কথা দিলাম, কিন্তু কথার সাথে এটাও বললাম যদি সময় সুযোগ পাই। আচ্ছা, সময় সুযোগ অবশ্যই পাওয়ার চেষ্টা করব। এনিওয়ে, চলেন আমরা সামনের দিকে যাই। এখানে বলছে যে ম্যাচ করতে বলতেছে যে ম্যাচ দ্য পার্টস অফ দি সেন্টেন্সেস গিভেন কলাম এ, বি অ্যান্ড সি টু কমপ্লিট দি সেন্টেন্সেস। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা মানে একটা টেস্ট। এই টেস্টে আমাদেরকে 1, 2, 3, 4 এই ধরনের সেন্টেন্স কানেক্ট করতে হবে। আমরা হচ্ছে এই ধরনের কোশ্চেন কীভাবে অ্যান্সার করব সেটা সম্পর্কে একটু বলি। আমরা সবার শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমরা কানেক্ট করার চেষ্টা করব, কনটেক্সচুয়ালাইজ করার চেষ্টা করব যে কোনটার সাথে কোনটা কনটেক্সচুয়ালাইজ হচ্ছে, রাইট? আমরা যদি প্রথম দিকে তাকাই যে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম নিয়ে আমাদের কথা হচ্ছে, দেশপ্রেম। তাহলে কোন দিকে যাবে আসলে, প্যাট্রিয়টিজমের সাথে কোন জিনিসটা যায়? টু বি রেডি টু ফাইট এগেইনস্ট হতে পারে, টু বি প্যাট্রয়েট অ্যান্ড টু বি ডিভোটেড হতে পারে, দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার হতে পারে, উইদাউট হুইচ উই ক্যান নট এটাও হতে পারে, ফর হুইচ আ সিটিজেন ডাজেন্ট হেজিটেট এটাও হতে পারে। এখন আমি কোনটাকে আসলে নিব, সবগুলোই হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার 3 নম্বর কলামের সাথে কোনটা যাচ্ছে সেটার উপর। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে যে themselves to work for the country, অবশ্যই patriotism is a great virtue হতে পারে। all operations that can hinder and our progress এটা হতে পারে না, এটাকে বাদ। dream of a developed nation এটা হতে পারে। to their respective duties and responsibilities এটাও হতে পারে। to shed the last drop of his blood এটাও হতে পারে। এখন আমার ক্ষেত্রে বুঝতে হবে যে আসলে একটা প্যাসেজ যখন শুরু হয় তখন কিভাবে আসলে শুরু হয়, সংজ্ঞা দিয়ে শুরু হয়। তাহলে এখানে প্যাট্রিয়টিজমের সংজ্ঞা দিয়ে শুরু হচ্ছে। তাহলে প্যাট্রিয়টিজমকে যদি আমি সংজ্ঞায়িত করতে চাই, যদি আমি প্যাট্রিয়টিজমের সংজ্ঞা লিখতে চাই, তাহলে আসলে কিভাবে লিখব? আমি লিখবো হচ্ছে প্যাট্রিয়টিজম হচ্ছে এমন একটা ভার্চু, টু বি রেডি গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়। টু বি প্যাট্রয়েট যদি হয় তাহলে আমি প্যাট্রিয়টিজম আগেই বলে আসছি, আমার প্যাট্রিয়ট শব্দটা কেন আসবে। তারপরে যদি বলি দ্যাট ইন্সপায়ার চিলড্রেন, গ্রেট ভার্চু দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার এটা হতে পারে, উইদাউট হুইচ ই ক্যান নট এটাও হতে পারে, কিন্তু ফর হুইচ এইটা আবার হতে পারে না। তাহলে 3 অথবা 4 হবে। এখন আমি যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমি কি শুরুতেই চিলড্রেন নিয়ে কথা বলবো নাকি সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো? দেশপ্রেম কি শুধু শিশুদের জন্য? অবশ্যই না, দেশপ্রেম তো প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। তাহলে আমি চিলড্রেন নিয়ে কথা বলবো না, আমি কি নিয়ে কথা বলবো? উইদাউট হুইচ উই ক্যান নট। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে এখন উই ক্যান নট এর পরে ডাইরেক্ট ভার্ব আসবে, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি পরে V1 আনতে হবে। শুরুতে V1 আছে নাই, শুরুতে V1 আছে নাই, শুরুতে V1 আছে নাই, শুরুতে V1 আছে নাই, আছে কোথায়? 3 তে। তাহলে আমার কি হবে? এ
প্লাস 3 প্লাস 4। দেখেন প্রথমটা মিলাইতে কিন্তু আপনার সময় লাগবে, এইটা একদম সত্য কথা যে প্রথমটা মিলাইতে আপনার সময় লাগবেই, দ্বিতীয়টার থেকে আর সময় লাগবে না। এই সময়টা নেওয়ার সময় অনেক কনফিউশন তৈরি হবে, বাট প্রথমটা যদি আপনি মিলাই ফেলতে পারেন তাহলে বাকিগুলো ইজি। তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু সংজ্ঞায়িত করে ফেলছি। এবার চলে যাব, ইট ইজ সাচ আ ভার্চু, ইট ইজ সাচ আ ভার্চু, রাইট? এখানে 3 দিলাম কেন আমি, এখানে হচ্ছে 4, সরি আই এম সো সরি, এটা 4 হবে, ঠিক আছে, 3 হবে না, এটা 4 হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে 4, এখানে 4 হবে, ওকে। ইট ইজ সাচ আ ভার্চু, এবার ভার্চু যখন আমি বলে ফেলছি তখন কি আসবে, তখন আসবে হচ্ছে আমাদের ফর, সাচ আ ভার্চু ফর হুইচ আ সিটিজেন ডাজন্ট হেজিটেট, হেজিটেটের পরে কি আসতেছে, টু শেড ব্লাড অথবা টু শেড দি লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তাহলে বি প্লাস 5 প্লাস 5, ওকে, দুটো শেষ। প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস, ইন্সপায়ার্স আস, কি ইন্সপায়ার করে আমাদেরকে বলেন দেখি, ইন্সপায়ার্স আস টু বি রেডি টু ফাইট এগেইনস্ট, টু বি রেডি টু ফাইট এগেইনস্ট হোয়াট, অল অপারেশনস দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস। সুতরাং আমাদের আনসারটা কি হইল, সি প্লাস 1 প্লাস 2। তারপরে বলছে যে সো উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, কি এনকারেজ করব, কি এনকারেজ করব, কি শেখাবো, টু বি প্যাট্রাইট অ্যান্ড টু বি ডিভোটেড, ডিভোটেডের পরে আবার টু আসে, তাহলে এখানে টু কোথায় আছে, টু একটা টু আমরা ইউজ করে ফেলছি, তাহলে আরেকটা টু আমরা ইউজ করব, টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে ডি আনলাম, তারপরে আনলাম হচ্ছে কত, তারপর আনলাম হচ্ছে 2, তারপর আনলাম কত, তারপর আনলাম হচ্ছে আমাদের 4। এবার লাস্টে যেটা বাকি আছে সেটা মিলাই দেন। রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার, কি বাকি আছে, দেমসেলভস টু ওয়ার্ক ফর দি কান্ট্রি। এই হচ্ছে আমার বিষয়। এখন এই প্যাসেজটা কিন্তু সলভ করাটা অনেক বেশি টাফ, কয়েকটা জিনিস মাথায় রেখে এটাকে সলভ করতে হয়। প্রথম কথা হচ্ছে যে এইটাকে এমনভাবে সলভ করতে হবে যেন এইটার কনটেক্সচুয়ালাইজ হয় একটা প্যারাগ্রাফের মতো। মনে রাখতে হবে প্যারাগ্রাফ শুরু হয় সবসময় একটা সংজ্ঞায়নের মাধ্যমে। তাহলে প্যাট্রিয়টিজমকে যখন আমরা সংজ্ঞায়ন করে ফেলবো, এইগুলো মিলায়ে বাদ বাকিগুলো আমার স্ট্রাকচার দাঁড়ায় যাবে। দ্বিতীয় যে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু এটা সলভ করার জন্য গ্রামাটিক্যাল এলিমেন্টস ইউজ করতে লাগতে পারে। যেরকম আমি একটু আগে বলছিলাম যে এই যে এখানে ডিভোটেড আছে, এই যে এখানে ডিভোটেড আছে, তাহলে ডিভোটেডের পরে সবসময় আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা টু বসে, তাহলে টু যেখানে আছে সেটাকে আমি এখানে খুঁজবো। সো আমার কিন্তু এখানে একটা গ্রামাটিক্যাল এলিমেন্ট বা গ্রামাটিক্যাল টুলকে ইউজ করতে হইলো এই সেন্টেন্সটাকে মেলানোর জন্য। সো আমাকে গ্রামারটাকে মেনটেন করতে হতে পারে, আমাকে কনটেক্সটটাকে বুঝতে হতে পারে, এবং তারপরে আমি যখন প্রথম 2-3টা মিলাই ফেলবো, 2টা মিলাই ফেলবো, বাকি 2টা অটোমেটিক মিলে যাবে। এই হচ্ছে আমার বিষয়। এখন একটা প্যাসেজের সাথে একটা প্যাসেজের মিল নাই, আমি আপনাকে এই প্যাসেজ বুঝাই দিলেও বাকি প্যাসেজ আপনাকে নিজে সলভ করতে হবে। সো আমি আপনাকে যেটা বললাম সেটা অনুসারে আপনি কাজ করেন, আমার মনে হয় যে আমার বাদ বাকি কথাটা উসুল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, চলেন আমরা বাকি প্যারাগ্রাফে চলে যাই। এখানে কি বলছে, পুট দ্য ফলোয়িং পার্টস অফ দি স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জটাও সেম মনে রাখতে হবে যে রিঅ্যারেঞ্জটা সবার শুরুতে নাউন দিয়ে শুরু হবে, যেখানে নাউন নাই সেটা রিঅ্যারেঞ্জে প্রথম সেন্টেন্স হওয়ার চান্স কোনোভাবেই রাখে না। দি ওল্ড উম্যান ফেল্ট, দি ওল্ড উম্যান কে আসলে কোনো নাম নাই, দেন আছে, অ্যাজ আ রেজাল্ট আছে, হি আছে, এখানে একটা ওয়ান্স আছে, এটা হতে পারে যেহেতু এখানে ইয়াং তৈমুর একটা নাউনের কথা বলা হচ্ছে। দ্য ফুড ওয়াজ ভেরি হট, এটা হতে পারে না, ওয়ান ডে হি, সুতরাং ই দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু হচ্ছে। তাহলে কি আছে, আমরা নাউন দিয়ে শুরু করলাম, ওয়ান্স, এক যে ছিল রাজা, এই ধরনের একটা কথা, গল্প শুরু হয় এইভাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা কানেক্টিং স্টোরি হয়ে উঠবে। তাহলে ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাটাকড আ প্রভিন্স বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স ওয়ার অল কিলড। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম সেন্টেন্স। তারপরে কি হইতে পারে, তারপরে হইতে পারে যে যখন তার সৈন্যগুলো মারা গেছে তখন কি হয়েছে, দ্য ওল্ড ওমেন কিভাবে আসবে, আসার কোনো চান্স নাই। অ্যাজ আ রেজাল্ট হি বার্ন হিজ ফিঙ্গার্স, কোনো প্রশ্নই ওঠে না যে তার সৈন্য মারা গেছে সেই কেন তার হাত পোড়াবে। তাহলে কি হইতে পারে, তাহলে সে ডিসগাইজড হয়েছে, সে ছদ্মবেশ ধারণ করছে, অ্যাজ আ পুয়ার ট্রাভেলার অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই বেগিং। ঠিক আছে, তাহলে আমার ই হইল, আমার বি হইল। এরপরে কি হবে,
এরপরে আসবে হচ্ছে আমাদের জি নাম্বারটা। কেন? কারণ হচ্ছে এরপরে আরেকটা গল্প শুরু হচ্ছে। ওয়ান ডে হি বিকেম ভেরি হাংরি, তার অনেক বেশি ক্ষুধা লাগছে। এবার হাংরি হওয়ার পরে কি হয়েছে? হাংরি হওয়ার পরে অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট। এবার হাংরি হওয়ার পরে সে খাওয়া লাগবে। খাওয়ার জন্য সে কোথায় যাবে? খাওয়ার জন্য সে যাবে হচ্ছে হি কেম টু আ হাউস অ্যান্ড আস্ক অ্যান ওল্ড উম্যান টু গিভ হিম সাম টু ইট। তাহলে এখানে কি হবে? ডি। এইবার ওল্ড উম্যান যখন চলে আসছে তখন আরেকবার ওল্ড উম্যান আসবে। দ্য ওল্ড উম্যান ফেল্ট পিটি, চলে আসবে হচ্ছে এ নাম্বারটা। এইবার দেখেন তাকে খাবার দিছে, কিন্তু খাবার দেওয়ার পরে যেটা হয়েছে, আমি কিন্তু এ বি তারপর হচ্ছে ডি আর জি নাম্বারটা সলভ করে ফেলছে। এবার দেখেন কি করছে, আমার বাকি হচ্ছে সি এফ আর এইচ। এবার কি করছে? খাবার দিছে। খাবার দেওয়ার পরে দ্য ফুড ওয়াজ ভেরি হট, এফ। খাবার দিছে কিন্তু খাবারটা গরম ছিল। কিন্তু খাবার গরম হলে কি হবে? হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট ইন্টু দ্য মিডল অফ দ্য ডিশ। এবার কি করছে? এফ এর পরে আসবে হচ্ছে আমার এইচ। এরপরে যখনই খাবার গরম ছিল হাত ডুবাই দিছে, এরপরে তার কি হয়েছে? হাত হচ্ছে পুড়ে গেছে। এই হচ্ছে সি নাম্বার। টেস্ট পেপার থেকে শুরু করে বহুত কোশ্চেন ব্যাংক, বহুত জায়গায়, বহুত সাজেশনে প্রচুর রিয়ারেঞ্জ আছে। আপনার যদি কনফিডেন্স কম মনে হয়, প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। আর যদি মনে হয় যে না আপনি একটা গল্প তৈরি করতে পারেন, আমি যেরকম এই মাত্র একটা কোশ্চেন সলভ করলাম, তাহলে মনে করেন যে আপনার জন্য পড়াটা অনেক বেশি ইজি হয়ে গেল। তবে আমার সাজেশন থাকবে, আপনি যত বড় তৈমুর, যত বড় পালোয়ানি হয়ে থাকেন না কেন, টেস্ট পেপার এগুলো সলভ করাটা অনেক বেশি জরুরি। কারণ যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি সলভ করবেন, তত বেশি আপনার জন্য পড়াটা ইজি হয়ে যাবে। পরীক্ষার হলে বসে কোশ্চেন সলভ করার কনফিডেন্সটা তত বেশি বাড়বে। আর যদি আপনি মনে করেন যে আপনি একটা হাঙ্ক হয়ে গেছেন, আপনি মনে করেন যে কাউরে কোনো টাইম নাই, পরীক্ষায় যায় আসুক আমি একদম ভাঙচুর করে ফেলবো, তাহলে আপনি প্র্যাকটিস না করে পরীক্ষায় গিয়ে সুন্দর মতো ধরা খেয়ে চলে আসেন, আমার কোনো সমস্যা নেই। আমি এসএসসি পরীক্ষায় পাশ করে আসছি বহু আগে, আমার আর সমস্যা কি? রাইটিং পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব না। রাইটিং পার্টের জন্য আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের আমাদের এই পেজে, এবং রাইটিং পার্ট নিয়ে আমরা পরবর্তীতে একদিন আলোচনা করব। ঘন্টাখানেকের বেশি আমরা আপনাদের সাথে ক্লাস করলাম, অনেক ধরনের আলাপ আলোচনা করলাম। তবে আমি আপনাকে বলি যে প্যারাগ্রাফ কখনো মুখস্থ করতে যাবেন না, রাইটিং পার্ট, অ্যাপ্লিকেশন, ইমেইল এগুলো কখনো মুখস্থ করতে যাবেন না। হয়তোবা কয়েকটা মুখস্থ করে পরীক্ষায় কমন পেয়ে আপনি পরীক্ষায় এ+ পেয়ে গেলে যেতেও পারেন, কিন্তু আলটিমেটলি যখন ভবিষ্যতে আপনার উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, ইউনিভার্সিটিতে আসবেন বা চাকরির পরীক্ষা দিবেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, যেটাই করবেন, আপনি এইচএসসি লেভেল থেকে একটা বিশাল ধরা খাবেন, যেই ধরা খাওয়া থেকে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। সুতরাং ক্লাস 9-10 থেকে যদি আপনি একটু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চর্চা করেন, তাহলে আমার মনে হয় যে আপনার পরবর্তী জীবনটা অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। আর যদি মুখস্থ বিদ্যায় থাকেন, তাহলে আপনার মতো ধরার পৃথিবীতে কেউ খাবে না। এইটুকু একদম পরীক্ষিত, নিরীক্ষিত, গ্যারান্টেড, এবং এর বাস্তব প্রমাণ আমি আমার লাইফে প্রচুর দেখে আসছি। ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখতে হয় সেটা আরেকটা ক্লাসের মামলা। আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেই ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে একটা বিস্তারিত আলাপে যাব, এবং আমার মনে হয় যে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং দেখাই দিলে আপনার মনে হবে যে এইটা একটা কম্পিউটার গেমটা খেলতে ভালো লাগতেছে, প্রতিদিন লিখতে মন চাইতেছে, নতুন নতুন টপিক নতুনভাবে লিখতেছেন, এবং ওইটাকে আসলে লেখা মনে হবে না, ওইটাকে একটা ফান মনে হবে, এবং পড়াশোনা যখন ফান হয়ে ওঠে তখন পড়তে আসলে এমনিতেও ভালো লাগে। সো ফ্রি হ্যান্ড রাইটিং একটা লম্বা আলোচনা, আমরা এখন সেই আলাপে যাচ্ছি না। আমরা অবশ্যই অতীব দ্রুত আপনাদের সাথে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে একটা ক্লাসে বসবো। এই হচ্ছে আমাদের রাইটিং পার্টের আলোচনা, আমরা এখন যাব না, কিন্তু আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই রাইটিং পার্ট আসলে কেমন আসে। খুব বেশি কঠিন কিছু আসে না, নর্মালি আসে। বাট ওই যে বললাম না যে আপনি যখন মুখস্থ করে যাবেন, তখন আপনার মতো আরও 1 লাখ স্টুডেন্ট মুখস্থ করে গেছে, সবাই একই প্যারাগ্রাফ লিখছে, টিচার ওই 1 লাখ খাতাই দেখতেছে, টিচারের কাছে মনে হইতেছে ধুর এই ছেলে কী লিখছে, এই মেয়ে কী লিখছে, এই তো সেই মুখস্থ জিনিসই লিখে গেছে, সবাই যা লিখছে তাই লিখছে, তাহলে এই ছেলেকে আমি কী মার্ক দেবো? দিবে 10-এর মধ্যে 4, যাবে 6 মার্ক কাটা। আমরা আপনারা কাউরেই আসলে এই চাওয়া পাওয়াটা নাই। আমরা 10-এ 10 না পাই, 9 তো চাই, 8 তো চাই, 4 কিন্তু আমরা চাই না। সুতরাং আমরা মুখস্থ না করে আমরা নিজেরা লেখার চেষ্টা করব। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে খুবই লম্বা একটা সেশন আমার পার হলো, ঘন্টাখানেকের বেশি। আমি যদি স্ক্রিনে দেখি ঘন্টাখানেক পার হলো, গলাটা প্রায় বসে গেছে। আমি ক্লাস নিলাম আজকে, শেষ পর্যায়ে এসে বলি, আমি আজকে ক্লাস নিলাম তাও তো 2 বছর পর। সো টানা 2 বছর আমি সব ধরনের ক্লাস নেওয়া থেকে বিরত ছিলাম। আফটার লং 2 years I've come back to the classroom and decided to take a class on your class 9 and 10. সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। আমার সাথে দেখা না হলেও আরও আমার থেকে এক্সপার্টদের সাথে দেখা হবে।
যার কাছেই পড়েন, যেভাবেই পড়েন, ভালোভাবে পড়াশোনা করেন। পড়াশোনা হচ্ছে লাইফের এক, বাকি সব কিছু হচ্ছে শূন্য। আপনি টাকা কামান, আপনি ব্যবসা করেন, আপনি খেলাধুলা করেন, আপনি অ্যাথলেট হন, আপনি সৈনিক হন, আপনি জীবনে বিজ্ঞানী হন, আপনি কি বলবো, ধরেন ইউএসএর প্রেসিডেন্ট হন, আপনি যেই হন না কেন, আমার দোয়া সবসময় আপনার সাথে থাকবে। কিন্তু মনে রাখবেন, যেগুলো কথা এতক্ষণ পর্যন্ত বললাম সেগুলো হচ্ছে শূন্য, পড়াশোনা হচ্ছে এক। এক যদি সামনে থাকে, তারপরে যতগুলো শূন্য বসবে নিজের দাম তত বাড়বে। আর যদি একটা না থাকে, তাহলে আপনি যত বড় হনুই হন না কেন, আপনার দামটা শূন্য শূন্যই থাকবে। এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং মনে করি এটা শতভাগ সত্য। বাকিটা আপনি বুদ্ধিমান, আপনি ভালো বোঝেন, বাকিটা আপনার ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেনজি ক্লাসরুমের পক্ষ থেকে আমি নাসির তামজিদ বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই, দেখা হবে ইংরেজি দ্বিতীয় পর্বের ক্লাসে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।